ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজকে বেসিক্যালি আমরা লাস্ট 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা কিছু অংশ পড়ব। কারণ আপকামিং যে এক্সামগুলো আছে, ধরো আরআরবি এনটিপিসির কথাই যদি বলি, তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট টপিক। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে স্ট্র্যাটেজিকের টপিকগুলো কীভাবে কভার করা যায়, সেটাই হচ্ছে এই ভিডিওগুলোর আমাদের উদ্দেশ্য। তো দেখো, যেমন ধরো আজকে নাইজেরিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর মাসে গিয়েছিলেন, সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, তাই আমরা এটা কভার করব। প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাইজেরিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আমরা প্রত্যেকে জানি 16 থেকে 17 নভেম্বর 2024-এ প্রধানমন্ত্রী একটি বিদেশ সফর করেছিলেন। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ এই সময়ের কালে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা প্রথম নাইজেরিয়া সফর। এইবার তিনি নাইজেরিয়া সফরে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, তিনি ওই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান, যেটা জাতীয় সম্মান, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার, এই উপাধিটি তিনি পেয়েছেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এটা এভাবে মনে রাখবে যে এই নাইজেরিয়ার সর্বোচ্চ সামরিক উপাধিটি কি, অসামরিক উপাধিটি কি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা মনে রাখবে। এখানে আমরা কি কি জানবো নাইজেরিয়া প্রসঙ্গ যখন নাইজেরিয়া কি কি আমাদের জানতে হবে, না জানলে কোনগুলো চলবে না, একটু ভালো করে খেয়াল করো। তো নাইজেরিয়া হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি দেশ, যেটা আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত। আফ্রিকার সব থেকে বেশি জনবহুল দেশের নাম হচ্ছে এই নাইজেরিয়া, যেটা দেশটার রাজধানীর নাম আবুজা। বৃহত্তম শহর হচ্ছে লগোস, যেটা রাজধানী নির্মাণ হবে বলে একটা সময় তৈরি করা হয়েছিল। সরকারি ভাষা ইংরেজি। তোমরা প্রত্যেকে জানো, যখন আফ্রিকান কান্ট্রিগুলোতে ইউরোপিয়ানরা এলেন এবং তারপর থেকে এখানে খ্রিস্ট ধর্মের বিকাশ ঘটলো এবং ইংরেজি ভাষা প্রভূতভাবে বিকাশ লাভ করলো। মুদ্রার নাম হচ্ছে নাইজেরিয়ান নাইরা, যেটাকে এনজিএন বা এন এভাবে দুটো লাইন টেনে লেখা হয়। প্রধান নদীর নাম হচ্ছে নাইজার। এখানে ইসলামপন্থী সন্ত্রাসী একটা সংগঠন রয়েছে, যেটা বোকো হারাম। আমরা বোকো হারামের কথা শুনেছি, বাংলাদেশেও বোকো হারাম কানেকশনের কথা শুনেছি। এই বোকো হারামের কথা হচ্ছে বোকো মানে হচ্ছে পশ্চিমা শিক্ষা। নাইজেরীয় ভাষায় বোকো কথার অর্থ হচ্ছে পশ্চিমা শিক্ষা, অর্থাৎ পশ্চিমা শিক্ষা হচ্ছে হারাম। হারাম মানে যেটা খারাপ। হারাম এবং হালাল এই কথা দুটো আমরা ইসলামিক কথাবার্তায় প্রায়শই শুনতে পাই। বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন নাইজেরিয়ার, তার নাম হচ্ছে বোলা আহমেদ তিনুবু। আর আমি বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সম্মানটি পেলেন, দেশটির সর্বোচ্চ সম্মান, যেটি হচ্ছে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান গুয়ানা সফরে, 19 এবং 20 নভেম্বর 2024। বিগত 56 বছরের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গুয়ানা সফর করলেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী গুয়ানা সফর করেননি, গুয়ানার দিকে তাকাননি, যাননি। যদিও গুয়ানায় আমাদের বেশ কিছু সেনা সদস্য রয়েছেন এবং গুয়ানাতে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস, বাণিজ্য, এগুলো চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার পেলেন, যেটা হচ্ছে অর্ডার অফ এক্সেলেন্স। দ্য অর্ডার অফ এক্সেলেন্স, এটা হচ্ছে গুয়ানার সর্বোচ্চ সম্মান। গুয়ানা সম্পর্কে কি কি ইনফরমেশন আমরা জানবো? গুয়ানা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূলের একটি দেশ, যেটার পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ গুয়ানা বা গয়ানা বা গায়ানা। 1966 সালে 150 বছরের পরাধীনতার অবসান ঘটিয়ে দেশটি স্বাধীনতা লাভ করে। গুয়ানা হচ্ছে একটি নেটিভ আমেরিকান শব্দ, যার অর্থ জলের দেশ। আমরা বাংলাদেশে জলের গান শুনেছিলাম, এটা জলের দেশ। রাজধানীর নাম হচ্ছে, এটা একটু উল্টে গেছে, এটা একটু খেয়াল করো, তোমরা কারেকশন করে দিও। রাজধানী হচ্ছে জর্জ টাউন, আর সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। আমরা এটা যখন পিডিএফ দেবো কারেকশন করে দেবো। এখানে একটা সরকারি নীতি বাক্য আছে, যেটা হচ্ছে ওয়ান পিপল, ওয়ান নেশন, ওয়ান ডেস্টিনি। গুয়ানার সরকারি নীতিবাক্য। বৃহত্তম নগরীর নাম হচ্ছে জর্জ টাউন, যেটা দেশটির রাজধানীও বটে। এই দেশের মুদ্রার নাম হচ্ছে গুয়ানিজ ডলার, GUYD লেখা হয়। এখানে আদিবাসী 9টি উপজাতির মানুষজন বাস করে, যার মধ্যে ওয়াই আমরা ভূগোল পড়তে গিয়ে পড়েছি। ওয়াই, মাকুশি, পাতামোনা, লোকোনো, কালিনা, ওয়াপিসানা, পেমন, আকোয়াও এবং ওয়ারাও, এগুলো এই 9টা উপজাতি বসবাস করে, যার মধ্যে ওয়াইটা আমরা মনে রাখবো, কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে আরআরবিতেও এটা কিন্তু এক্সামে এসছে। রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরফান আলী এবং সর্বোচ্চ সম্মান, যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন, দ্য অর্ডার অফ এক্সিলেন্স। এই সময়কালের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল সফর করে নেন 19 থেকে 21 নভেম্বর 2024-এর মধ্যে। কারণ G20 সম্মেলন রিও ডি জেনিরোতে ছিল, তো এই সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। ব্রাজিলের প্রেসিডেন্টের নাম হচ্ছে লুই ইনাসিও লুলা দা সিলভা।
লুই ইনাসিও লুলা দা সিলভা। এরকম ব্রাজিলের নামগুলো একটু অদ্ভুত হয়, ল্যাটিন আমেরিকার দেশগুলোর নাম একটু অদ্ভুত হয়। কারণ কি, সেই তোমরা পড়েছো রোনাল্ডো লুই নাজারিও দা লিমা, বড় রোনাল্ডো, যে বিশ্ববিখ্যাত ফুটবলার রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলছি না। একটা সময়ে এই বড় রোনাল্ডো এবং রিভাল্ডো, তোমরা যারা একটুখানি আমাদের বয়সী তারা জানবে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোর আরও আগে ছিল যে সমস্ত প্লেয়াররা, কার্লোস, রবার্তো কার্লোস নাম ছিল, কাকা, এদের নাম শুনে থাকবে অলরেডি। এদের প্রত্যেকের নামগুলো এরকম বড় বড়। রোনাল্ডো আমার অল টাইম ফেভারিট প্লেয়ার, যার নাম রোনাল্ডো লুই নাজারিও দা লিমা। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পেলের পুরো নাম কি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রসঙ্গ যখন ব্রাজিল, বেশ কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে। যেমন হচ্ছে, এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশের নাম হচ্ছে ব্রাজিল। আমেরিকার একমাত্র দেশ যারা পর্তুগিজ ভাষায় কথা বলে, ঠিক আছে? এবং এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড় পর্তুগিজ ভাষী রাষ্ট্র। এর রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলিয়া, বৃহত্তম নগরী হচ্ছে সাও পাওলো, আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। এই ব্রাজিলের প্রসঙ্গ যখনই আসবে তখন আসবে আমাজনের নাম। তোমরা জানো আমাজনের জঙ্গলের কথা, আমাজন নদী, আমাজন, দুটো জিনিসের কারণে আমরা মনে রাখবো। আমাজন হচ্ছে একটা নদীর নাম এবং এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট, ঠিক আছে? এই আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তোমাদের বলতে হবে কমেন্ট করে যে আমাজন জঙ্গলটি কতগুলো দেশের ওপর অবস্থিত, কতগুলো দেশকে নিয়ে বিস্তৃত। নেক্সট আমরা চলে যাব, যেটি হচ্ছে ভারতের প্রথম কাঁচ নির্মিত সমুদ্র সেতু, ইন্ডিয়াজ ফার্স্ট গ্লাস সি ব্রিজ। এটা কন্যাকুমারীতে গড়ে তোলা হয়েছে, তামিলনাড়ুর কন্যাকুমারীতে। উদ্বোধক ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন। কন্যাকুমারীতে দুটো জিনিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। একটা হচ্ছে থিরুভাল্লারের স্ট্যাচু অফ থিরুভাল্লার, আর একটা হচ্ছে বিবেকানন্দ রক। কেন মনে রাখবে এই থিরুভাল্লা স্ট্যাচুর কথা? থিরুভাল্লা স্ট্যাচু এটা হচ্ছে 41 মিটার উঁচু একটি স্ট্যাচু, যেটা থিরুভাল্লার ছিলেন তামিলনাড়ুর বিখ্যাত কবি। এই বিখ্যাত তামিল কবির মূর্তি হচ্ছে থিরুভাল্লা স্ট্যাচু। এই স্ট্যাচুটিকে বলা হয় স্ট্যাচু অফ উইজডম, স্ট্যাচু অফ উইজডম। আর বিবেকানন্দ রক অ্যাকচুয়াল 1892 সালে স্বামী বিবেকানন্দ এখানে ধ্যানমগ্ন হয়েছিলেন, সেই জন্য থেকে এই পাথরটির নাম হয়ে গেছে বিবেকানন্দ রক। এবার আরেকটা ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন, যেটা হচ্ছে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেটার 100তম মিশন কমপ্লিট হলো। 2025 সালের প্রথম মিশন, যেটা ইসরোর 100তম মিশন, ইন্ডিয়াস নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GSLV F-15 বা NVS-02 উৎক্ষেপণ করা হলো। 99তম মিশন ছিল 2024-এর শেষ মিশন, যেটা PSLV C-60 2024-এ পাঠানো হয়েছিল। PSLV মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এখানে একটু বলে রাখি, এই ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকে অবস্থিত বেঙ্গালুরু। ইসরোর বর্তমান চেয়ারম্যান, আগে ছিলেন সোমনাথ, সোমনাথের জায়গায় বর্তমানে এসছেন ডক্টর ভি নারায়ণন, এটা খেয়াল রাখবে। এখানে একটু হিস্ট্রিটা জানবে যে 1962-তে গঠন করা হয় ইনকোস্পার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, যেটা 1969-এ গিয়ে নাম হয়ে যায় ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবারে বলি জাদগির ফোর্ট, ঠিক আছে, যেটা ইয়াতাগিরি কর্ণাটকের একটা বিখ্যাত ফোর্ট, যেটা পশ্চিমা চালুক্যদের তৈরি করা একটি দুর্গ। এই ফোর্টটি কেন হঠাৎ নিউজে উঠে আসার কারণটা কি? এরকম একটা ফোর্ট যেটা কর্ণাটকে পশ্চিমা চালুক্যরা তৈরি করেছিল, কারণ এই ফোর্টটাতে পর্যটনের উন্নয়নে কর্ণাটক সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পট ইনিশিয়েটিভের অংশ এটা। এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ট্যুরিজমকে প্রমোট করার জন্য। এখানে একটু বলে রাখি, কর্ণাটক 1956 সালের 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী গঠিত হয়। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়, আর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই কর্ণাটকের আগের নাম ছিল মহীশূর। আমরা যেখানে তোমাদের ইতিহাসে হায়দার আলী পড়িয়েছিলাম, টিপু সুলতান পড়িয়েছিলাম, মহীশূরে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন টিপু সুলতান। সেই মহীশূর পরবর্তীকালে 1973 সালে নাম বদলে যায়, মহীশূরের নাম হয় কর্ণাটক। কর্ণাটকের রাজধানী এবং বৃহত্তম নগর হচ্ছে বেঙ্গালুরু, যেটাকে গ্রিন সিটিও বলা হয়। সরকারি ভাষা হচ্ছে কন্নড় আর ইংরেজি।
কন্নড় ভাষার কবি এবং লেখকরা, খেয়াল রাখবে এখনো পর্যন্ত কন্নড় ভাষায় যে সমস্ত কবি লেখকরা সাহিত্য রচনা করেছেন তারা সব থেকে বেশিবার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। কর্ণাটকে দুটো মূল নদী, একটা হচ্ছে উত্তর দিকে কৃষ্ণা নদী আর দক্ষিণে হচ্ছে কাবেরী নদী। কৃষ্ণা নদীর উপনদীগুলো মনে রাখবে তোমরা, ভীমা, ঘটপ্রভা, বেদবতী, মালপ্রভা এবং তুঙ্গভদ্রা, যার মধ্যে ভীমা, ঘটপ্রভা এবং তুঙ্গভদ্রা থেকে বারবার প্রশ্ন আসে কোন নদীর উপনদী জিজ্ঞেস করে, এটা খেয়াল রাখবে, কর্ণাটকের উত্তর দিকে অবস্থিত। আর দক্ষিণ দিকে রয়েছে কাবেরী, যেটার উপনদী হচ্ছে হেমাবতী, শিমশা, অর্কবতী, লক্ষণ তীর্থ এবং কাবিনী। এই হেমাবতীটা থেকে এখানে প্রশ্ন আসে। কর্ণাটক হচ্ছে জনসংখ্যার বিচারে অষ্টম বৃহত্তম রাজ্য এবং আয়তনের বিচারে নবম বৃহত্তম রাজ্য। এবার আমরা নেক্সট যে টপিকে আসবো সেটা হচ্ছে তামুলসার। তামুলসার এটা নেপালে পালিত হয় গুরুং উপজাতির নববর্ষ। গুরুং জানো তোমরা পাহাড়ি উপজাতি, তার নববর্ষের নাম হচ্ছে তামুলসার। লো সার, লো মানে হচ্ছে এই দেখো LHO, লো কথার অর্থ হচ্ছে ক্লাস, লো মানে হচ্ছে ক্লাস আর সার মানে হচ্ছে চেঞ্জ। গুরুং নিউ ইয়ার, অ্যাকচুয়াল গুরুং নিউ ইয়ার এটা বললাম, গুরুংদের বছরে 12টা সাইকেল থাকে, 12টা মাস, যেমন ইংরেজি প্রত্যেকটা বছরে যেমন 12টা মাস, বাংলায় ধরো বৈশাখ জ্যৈষ্ঠ আমরা যেরকম বলি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তেমনি ইংরেজিতে বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এভাবে আমরা বলি। আবার যখন হিজরি সাল গণনা করি সেখানে ওইভাবে আসে। এখানে 12টা সাইকেল একটা করে পশুর নাম দেওয়া আছে। লো, LHO, লো মানে হচ্ছে অ্যানিমাল, এই একটা করে পশুর নামে একটা করে মাস। প্রথম মাস শুরু হয় গরুরের নামে। এই 12টা পশু কে কে, প্রথম মাস শুরু হয় গুরুং নববর্ষে গরুরের নামে, তারপরের মাস সাপ, তারপর ঘোড়া, ভেড়া, বাদর, পাখি, কুকুর, হরিণ, ইঁদুর, গরু, বাঘ এবং বিড়াল। 12টা পরপর পরপর করে জন্তুর নাম সাজিয়ে দিয়েছি, এভাবেই 12টা মাস এদের ডেডিকেটেড থাকে এই 12টা পশুর নামে। নেক্সট দেখো গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্ট 2024। গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্ট 2024 এটা তৈরি করেছে CGWB। CGWBর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। এটা রিলিজ করেছে জলশক্তি মন্ত্রক, টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের জলশক্তি মন্ত্রক। এরপর দেখো সংস্কৃতি উৎসব 2025, যেটা উত্তরপ্রদেশে হয়ে গেল রিসেন্টলি, 2রা জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2025 হয়ে গেল সংস্কৃতি উৎসব। এই সংস্কৃতি উৎসব হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য এই উৎসবটি পালিত হয়। 24শে জানুয়ারি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস। এখানে এই উৎসবের এবারে লক্ষ্য ছিল দুটো শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ঘটানো, একটা হচ্ছে খেয়াল আর একটা হচ্ছে ধ্রুপদ। এই সঙ্গীত দুটোর প্রসার ঘটানো। আমরা যখন শাস্ত্রীয় সঙ্গীত পড়বো তখন খেয়াল এবং ধ্রুপদ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। নেক্সট দেখো কাটরা রোপওয়ে প্রজেক্ট। কাটরা রোপওয়ে প্রজেক্ট, যার জন্য 250 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রশ্ন হচ্ছে এটা কোথায়? এটা ত্রিকুট পাহাড়ে অবস্থিত। ত্রিকুট পাহাড় কোথায়? আমরা যখন বৈষ্ণোদেবী যাই, বৈষ্ণোদেবী হচ্ছে যে 52 সতীপীঠ তার অন্যতম শক্তিপীঠ একটি বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী যখন জম্মু কাশ্মীরে যাই এই ত্রিকুট পাহাড়ে পেরোতে হয়। ত্রিকুট পাহাড়েই বৈষ্ণোদেবী অবস্থিত। জম্মু কাশ্মীর হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা আগে রাজ্যের মর্যাদা পেত ও তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। জম্মু কাশ্মীর এবং লাদাখ আলাদা আলাদা পৃথক করে দেওয়া হয়েছে। যে কার্গিল যেখানে একটা সময় যুদ্ধ হয়েছিল সেটাকে লাদাখের অংশ করে দিয়ে বাকি অংশ জম্মু কাশ্মীরে চলে এসছে। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তা সত্ত্বেও এখানে বিধানসভা রয়েছে। এই জম্মু কাশ্মীরে রয়েছে বিখ্যাত কারেওয়া টেরেস, যেটাকে আমরা কাশ্মীর উপত্যকা বলি। ঝিলাম নদীর উপত্যকার নাম হচ্ছে কারেওয়া টেরেস। দেখো সুন্দর করে ফ্লোচার্ট করে দেওয়া আছে। এটি জাফরান চাষের জন্য খুবই বিখ্যাত। জাফরান মানে হচ্ছে কেশর। এখানে জম্মু কাশ্মীরে রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে একটি ইনিশিয়েটিভ নিল, যেটা হচ্ছে পার্পেল রিভলিউশন। আমরা অনেক রিভলিউশন পড়েছি, যেমন আমরা পড়েছি হোয়াইট রিভলিউশন, যেটা দুধ উৎপাদনের সঙ্গে জড়িত। আমরা পড়েছি ইয়েলো রিভলিউশন, যেটা হচ্ছে অয়েল সিড উৎপাদনের সঙ্গে জড়িত। ব্লু রিভলিউশন মাছ চাষের সঙ্গে জড়িত। গ্রিন রিভলিউশন চাষের সঙ্গে কৃষিকাজের সঙ্গে জড়িত। তেমনিভাবে পার্পল রিভলিউশন এটা হচ্ছে ল্যাভেন্ডার চাষের সঙ্গে জড়িত। এবার প্রশ্ন হচ্ছে ল্যাভেন্ডার কি? তোমরা দার্জিলিং জমজমাট গল্পটা পড়োনি? ফেলুদার বিখ্যাত গল্প দার্জিলিং জমজমাট, সত্যজিৎ রায় লিখছে, যেখানে একটা বিখ্যাত পারফিউমের নাম আছে ইয়ার্ডলি ল্যাভেন্ডার। ওই ল্যাভেন্ডার হচ্ছে, তোমরা জানো যখন রুম ফ্রেশনার হয়, পারফিউম তৈরি হয়, সুগন্ধি পারফিউম তৈরিতে ব্যবহার হয় এই ল্যাভেন্ডার।
নেক্সট দেখো আমরা কোথায় যাচ্ছি, ত্রিনিদাদ আর টোবাগোতে চলে যাচ্ছি। যখন ত্রিনিদাদ টোবাগোর নাম আসে আমাদের সামনে কে আসে, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, এই নামগুলো আসে না। অ্যাকচুয়াল ওয়েস্ট ইন্ডিজ যখন ক্রিকেট খেলে তার দেশের নাম হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বলে তো কোনো দেশ নেই, অনেকগুলো ছোট ছোট দেশ রয়েছে। ত্রিনিদাদ টোবাগো যখন ফুটবল খেলে দেখবে এরা আবার আলাদা আলাদা দেশ। ত্রিনিদাদ টোবাগোতে স্টেট এমার্জেন্সি ঘোষিত হলো। কেন? 2013 থেকে এই দেশে গৃহযুদ্ধ চলছে। আমাদের জন্য এই গৃহযুদ্ধটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই ত্রিনিদাদ টোবাগোর কয়েকটা ইনফরমেশন, যেগুলো হচ্ছে রাজধানী কোথায়, রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ স্পেন। মনে আছে সৌরভ গাঙ্গুলি খেলতে গিয়ে পোর্ট অফ স্পেনে সেঞ্চুরি করছিলেন, সেই থেকে স্পেনের প্রতি এত মায়া যে কারণে স্পেন বেড়াতে গিয়ে তিনি স্পেন থেকে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন ঘোষণা করে ফেলেছিলেন একটা সময়। কিন্তু খেয়াল রাখবে পোর্ট অফ স্পেন কিন্তু স্পেনে অবস্থিত নয়, এটা ত্রিনিদাদ টোবাগোর রাজধানী। মুদ্রা হচ্ছে ত্রিনিদাদ ও টোবাগো ডলার, ভাষা ইংরেজি, এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। প্রেসিডেন্টের নাম ক্রিশ্চিন ক্যাঙ্গালো আর প্রাইম মিনিস্টার হচ্ছে কেইট রাউলে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, একজন ভারতীয় নার্সকে হঠাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন ইয়েমেনে। নার্সটির নাম হচ্ছে নিমিসা প্রিয়া, কেরালার বাসিন্দা। কেরালার প্রচুর বাসিন্দা, বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশে নার্সিং মেডিসিন এই ক্ষেত্রগুলোর সঙ্গে জড়িত। ইয়েমেনে হঠাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা কারণ ব্যাখ্যা করার এখানে প্রয়োজন নেই, একটু খেয়াল রাখবে। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে মৃত্যুদণ্ড রোধ করার জন্য যে যে দেশের শরিয়তি আইন রয়েছে সেখানে মৃত্যুদণ্ড রোধ করার জন্য কিছু টাকা পয়সা জমা করতে হয়, যেটাকে বলা হয় দিয়া। দিয়া জমা করতে হবে, ঠিক আছে? দিয়া জমা করলে মৃত্যুদণ্ড রোধ হয়ে যাবে। দিয়া কি? ব্লাড মানি ইন ইসলামিক রুল। দুটো ব্যাপার হয়, এক টাকা পয়সা দিতে হবে, দ্বিতীয়ত যদি কেউ খুন বা কিছু করে সেক্ষেত্রে যাকে খুন করা হয়েছে তার বাড়ির লোক যদি ক্ষমা করে দেয় সেক্ষেত্রেও সেটা ক্ষমা হয়ে যায়। এই শরিয়া বা শরিয়তি ব্যাপারটা কি? শরিয়া কথার অর্থ হচ্ছে, আমরা এখানে মিনিং বানানটা একটু ভুল আছে, একটু খেয়াল করো, এটা আমরা কারেকশন করে দেব। দ্য ক্লিয়ার ওয়েল ট্রোডেন পাথ টু ওয়াটার। Sharia law is a code of conduct for Muslims that is based on Quran, the Sunnah and the Hadith. শরিয়া ল কি হচ্ছে? কোরআন, সুন্নাত এগুলোর উপর বেস করে তৈরি করা ইসলামিক আইন। নেক্সট দেখো আমরা বললাম যে এখানে ইয়ামেন, বললাম এখানে ইয়ামেনে একজন ইয়ামেন ঘোষণা করেছে। ইয়ামেন হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত একটি ইসলামিক কান্ট্রি, মধ্যপ্রাচ্যের একটি দেশ, আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত দেশটি। এই দেশটার রাজধানী এবং বৃহত্তম নগরী হচ্ছে সানা। সানা সরকারি ভাষা হচ্ছে আরবি, এটি একটি প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা, মুদ্রা হচ্ছে ইয়ামেনি রিয়েল। নেক্সট দেখো ইয়ার অফ রিফর্ম, খুব ইম্পর্টেন্ট। ইয়ার অফ রিফর্ম ঘোষিত হলো 2025 সাল। ঘোষণা করলো কে? মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই 2025 সাল সম্পর্কে আরো তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। ইউনাইটেড নেশনস, ইউএন যেটাকে আমরা বলছি, ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ, সে কি করছে? এই 2025কে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিসের ভিত্তিতে? কোন ঘটনাকে স্মরণীয় করে রাখতে এটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঘোষণা করলো? না, 100th অ্যানিভার্সারি অফ ডিসকভারি অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের 100তম অ্যানিভার্সারি, কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কারের 100তম অ্যানিভার্সারি আয়োজন করতে বা উদযাপন করতে তারা এই 2025 সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঘোষণা করলো। এছাড়াও এই 2025কেই তারা ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস। কেন? এবছরের থিম হচ্ছে কোঅপারেটিভস বিল্ড এ বেটার ওয়ার্ল্ড, আন্তর্জাতিক সহযোগিতা বছর। এছাড়া এই 2025কে তারা ঘোষণা করেছে, ইউএনই ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন। অর্থাৎ গ্লেসিয়ার মানে জানো হিমবাহ সংরক্ষণের জন্য নির্দিষ্ট বছর হচ্ছে 2025। ওয়ার্ল্ড গ্লেসিয়ার ডে পালিত হয় প্রতি বছর 21শে মার্চ। আমি ইনফরমেশনটি দিয়ে দিয়েছি তোমাদের এখানে আরেকটু বলে দিই, মহাভারত ভাটিকা এবং রামায়ণ ভাটিকা বলে দুটো জঙ্গল, থিম জঙ্গল তৈরি করা হয়েছে, যেখানে এই মহাভারত এবং রামায়ণ মহাকাব্য দুটোতে উল্লিখিত গাছেদের নিয়ে পার্ক তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে টু হাইলাইট দ্য ইকোলজিক্যাল উইজডম। তাহলে আজকে এ পর্যন্তই। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের পেইড ব্যাচ বা ফ্রি ব্যাচ অলওয়েজ তোমাদের জন্য ওপেন আছে। ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।